যাচ্ছে। শুরু করবো। তাহলে কিছু কথা বলে শুরু করি। কয়জন আছে লাইভে? আসসালামু আলাইকুম। আজকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ইংলিশ ক্লাসে। তোমরা যে যেখান থেকে দেখছো সেন্টার গ্লোবাল স্কুলের এই অনলাইন ক্লাসে। আমরা এখন আলোচনা করব প্রিপজিশন নিয়ে। প্রিপজিশন আগে কয়েকদিন পড়িয়েছি 3টা ক্লাস, আজকে হচ্ছে 4র্থ ক্লাস। তো আজকে যেটুকু পড়াবো এবং এর আগের 3টা ক্লাসে যতটুকু পড়িয়েছি, এই 4টা ক্লাস মিলে কিন্তু আজকে 2টার সময় পরীক্ষা আছে। তোমরা নিশ্চয়ই রুটিন পেয়ে গেছো গতকাল রাতে, যে পরীক্ষা আছে আজকে 2টায়, সেটা কিন্তু এই 4টা ক্লাসের যতটুকু পড়ানো হয়েছে এই অংশ মিলে হবে। তো তোমরা সবাই খাতা কলম নিয়ে সামনে বসে গেছো নিশ্চয়ই। হ্যাঁ, এখন আমরা আজকে বেশি প্রিপারেশন শিখবো না, অনলি 20টা শিখবো আজকে ক্লাসে। তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, সাথে সাথে লিখে ফেলো। আমি ধীরে ধীরে আগাবো সহজের জন্য। তো ঠিক আছে, আমরা প্রথমে কয়েকটা প্রিপজিশন দেখি। তোমরা একটু বোর্ডের দিকে তাকাও, লুক এট দ্য বোর্ড। এখানে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। প্রথমে বলা হচ্ছে ব্লাইন্ড অফ, ব্লাইন্ড টু। ব্লাইন্ড এর পরে 2টা প্রিপজিশন বসে। ব্লাইন্ড মানে কি? ব্লাইন্ড মানে অন্ধ, যে চোখে দেখে না তাকে বলে অন্ধ। তো ব্লাইন্ড এর পরে অফ বসে, আবার ব্লাইন্ড এর পরে টু ও বসে। তো কখন অফ আর কখন টু দেখে না তখন ওই ব্লাইন্ড অফ। যেমন he is blind of 2 eyes, সে 2 চোখ অন্ধ, তার 2 চোখ অন্ধ। অথবা he is blind of 1 eye হতে পারে। তো ব্লাইন্ড অফ কখন হয়? যখন কোনো ব্যক্তি চোখে দেখে না তখন হয় ব্লাইন্ড অফ। আর যখন কোনো ব্যক্তি দোষ দেখেও দেখে না তখন হয় ব্লাইন্ড টু। যেমন he is blind to his son's fault, FAULT, fault. He is blind to his son's fault. তার মানে লোকটি বা তিনি তার সন্তানের দোষ দেখেও দেখে না, সন্তানের দোষ দেখতে অন্ধ। এরকম কিছু লোক আছে যারা তার নিজের সন্তান হলে বা নিজের দোষ হলে দেখেও দেখে না, তখন হবে ব্লাইন্ড টু। হি ইজ ব্লাইন্ড টু হিজ সনস ফল্ট। তাহলে কখন অফ হবে, কখন টু হবে ব্লাইন্ডের পরে? যখন কোনো ব্যক্তি চোখে দেখে না সত্যিকার অর্থে তখন ব্লাইন্ড অফ। আর দোষ দেখেও দেখে না তখন হবে ব্লাইন্ড টু। দোষ যখন চোখে পড়ে না তখন ব্লাইন্ড টু, আর যখন সত্যিকার অর্থে চোখে দেখে না তখন ব্লাইন্ড অফ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন হচ্ছে বোস্ট অফ। বোস্ট অফ মানে গর্বিত বা অহংকারী। অহংকারী, বোস্ট অফ। His boast of his riches. He is boast, B-O-A-S-T, boast of his riches, R-I-C-H-E-S, riches. riches মানে ধন সম্পত্তি, কিন্তু এখানে এই riches শব্দের মানে হচ্ছে ধন সম্পত্তি, wealth. He is boast of his wealth. riches মানে রিচ মানে আমরা জানি ধনী, R-I-C-H, রিচ। আর যখন প্লুরাল করছি এটা শুধু ধন সম্পদ হয়ে যাচ্ছে। তো হি ইজ বোস্ট অফ, বোস্টের পরে অফ বসে, অহংকারী, গর্বিত, বোস্টের পরে অফ বসে। এবার আমরা যাব 3 নাম্বার প্রিপজিশনে। 3 নাম্বার প্রিপজিশন দেখো,
BORN, বর্ন, বর্ণের পরে অফ বসে, আবার বর্ণের পরে ইন বসে। এইরকম প্রিপজিশন গুলো আমাদের বেশি খেয়াল রাখতে হয়। যে শব্দের উপরে একের অধিক প্রিপজিশন বসে সেই শব্দগুলো বেশি মনে রাখতে চেষ্টা করতে হয়। যে বর্ন অফ আর বর্ন ইন, কখন বর্ন অফ, কখন বর্ন ইন। কোন স্থানে জন্মগ্রহণ করলে হবে বর্ন ইন, আর কোন পরিবারে জন্মগ্রহণ করা বোঝালে হবে বর্ন অফ। তাহলে বর্ন মানে জাত বা জন্মগ্রহণ করেছে এমন। বর্ন অফ, হি ইজ বর্ন অফ মিডল ক্লাস ফ্যামিলি, হি ইজ বর্ন অফ এ মুসলিম ফ্যামিলি, হি ইজ বর্ন অফ এ, হি ইজ বর্ন অফ অ্যান অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, হি ইজ বর্ন অফ এ পুয়ার ফ্যামিলি। তাহলে বর্ন অফ পুয়ার ফ্যামিলি। তাহলে বর্ন অফ যখন পরিবারে জন্মগ্রহণ করা বোঝায়, লেখো বর্ন অফ মানে পরিবারে জন্মগ্রহণ করা, পরিবারে জন্মগ্রহণ করা। হি ইজ বর্ন অফ এ পুয়ার ফ্যামিলি। আর বর্ন ইন কোন স্থানে জন্মগ্রহণ করা, হি ইজ বর্ন ইন খুলনা, হি ইজ বর্ন ইন ঢাকা। তখন হচ্ছে তাহলে কোন স্থানে জন্মগ্রহণ করা, স্থানে জন্মগ্রহণ করা। এর উদাহরণ মনে হয় লেখা লাগবে না, তোমরা বুঝতে পেরেছো যে হি ইজ বর্ন অফ এ পুয়ার ফ্যামিলি, হি ইজ বর্ন ইন খুলনা। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব 4 নম্বরে, BO ডাবল আর ও, বড়। বড় মানে কি বলতে পারো? ভাড়া করা, ধার নেওয়া, হাওলাত করা, কারো কাছ থেকে কিছু ফেরত দিব, এই কথা বলে নেওয়াকে বলে বড় করা। বড় এরপরে বসে ফ্রম, বড়র পরে বসে ফ্রম, ধার নেওয়া, ধার নেওয়া। তাহলে একটা সেন্টেন্স আমরা দেখি। হি borrowed, BORROWED, borrowed a book, he borrowed a book, BOOK, book from his friend, he borrowed a book from his friend, সে তার he borrowed a book from his friend। তাহলে এখানে borrowed পরে from বসেছে। বড় শব্দের মানেই কিন্তু, মানের ভিতরেই কিন্তু আছে যে এখানে from হবে, কারোর কাছ থেকে কিছু ধার নেওয়া। ধার তো একজনের কাছ থেকে নিতে হয়, এজন্য এখানে বোঝা যাচ্ছে বড়র সাথে from বসবে। ওকে, এবার আমরা 5 নাম্বার এসে যাব। উপর থেকে কিন্তু এখন মুছে দিচ্ছি। এবার নাম্বার 5, নাম্বার 5 হচ্ছে বিজি, BUSY, বিজি অ্যাট। বিজির পরে অ্যাট বসে। বিজি মানে আমরা সবাই জানি বিজি মানে কি, ব্যস্ত। তোমরা তো আরো বেশি ব্যস্ত, লাইভে ক্লাসে আসার সুযোগ পাও না। তাহলে বিজি অ্যাট, বিজির পরে অ্যাট বসে। বিজির বাংলা হচ্ছে ব্যস্ত, বয়জফলা দন্ত শয়তয়, নাকি বয়জফলা আকার, বলো তো? বয়জফলা আকার দন্ত শয়তয়, এরকম হবে? এ আকার হবে না? আকার হবে না। বয়জফলা দন্ত শয়তয়, ব্যস্ত, ব্যস্ত। হি ইজ বিজি অ্যাট হিজ রিডিং রুম, হি ইজ বিজি অ্যাট হিজ রিডিং টেবিল, এরকম। হি ইজ
বিজি ড্যাশ ইজ রিডিং টেবিল। এখানে কি বসবে? এখানে অ্যাট বসবে। হি ইজ বিজি অ্যাট হিজ রিডিং টেবিল। তাহলে বিজির পরে কি বসে? বিজি অ্যাট, বিজি অ্যাট। নিশ্চয়ই তোমাদের লেখা হয়েছে এতক্ষণে। এবার আমি নাম্বার 6 দেখব। নাম্বার 6 খুবই ইম্পর্টেন্ট, প্রায় বিভিন্ন রকম ভর্তি পরীক্ষায়, চাকরি বাকরি নিয়োগ পরীক্ষায় এসে থাকে। এটা হবে BURST, বার্স্ট আউট। আর একটা হচ্ছে বার্স্ট ইনটু। বার্স্ট আউট আর বার্স্ট ইনটু প্রায় এসে থাকে এই দুইটা। এখন এই দুটো আবার খুব সহজ। আমি বার্স্ট আউট মানে হাসিতে ফেটে পড়া। তোমরা লিখো হাসিতে ফেটে পড়া। হাতের লেখা বোঝা যায়? যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাও। বার্স্ট ইনটু মানে কান্নায় ভেঙে পড়া, কান্নায় ভেঙে পড়া। অর্থ মনে রাখতে পারলে তুমি প্রিপজিশনও পারবে। বার্স্ট আউট মানে হাসিতে ফেসে পড়া। যখন আমরা হাসি দেই তখন কি করি? আমরা মুখ কি বন্ধ রাখি না মুখ খোলা রাখি? মুখ খোলা রাখি। তার মানে আউট করি, মুখটা থেকে কিছু বের করি। এটা এভাবে মনে রাখো, বার্স্ট আউট মানে কিছু বের করলো। হাসি, হাসার সময় বের করি না আমরা মুখ হা করে, এটাই বার্স্ট আউট মানে হাসিতে ফেটে পড়া। বার্স্ট ইনটু কান্নায় ভেঙে পড়া। কান্নার সময় কি আমরা কথা বেশি বের করি নাকি চোখ দিয়ে পানি বের করি, মুখ বন্ধ থাকে? বার্স্ট ইনটু ভিতরে ভিতরে আমরা বেশি কান্নাটা ভিতরে ভিতরে করি। এভাবে তাহলে বার্স্ট ইনটু, ইনটু মানে ভিতরে, কান্নায় ভেঙে পড়া, বার্স্ট ইনটু। এবার একটা সেন্টেন্স লিখি, বার্স্ট আউট। দেখো এখানে সেন্টেন্স লিখতেছি এইভাবে, হি BURST বার্স্ট আউট। এই বার্স্ট আউট কিন্তু ভার্ব। এই বার্স্টের পাস্ট টেন্স অফ বার্স্ট, পাস্ট পার্টিসিপল কিন্তু বার্স্ট। তাহলে হি বার্স্ট আউট লাফটার, LAUGHTER। লাফটার মানে হাসি। সে হাসিতে ফেটে পড়লো। এটা কিন্তু আমি পাস্ট টেন্সে লিখেছি। হি বার্স্ট আউট লাফটার, সে হাসিতে ফেটে পড়লো। যদি এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্সে লেখা হতো তাহলে কি হতো? হি বার্স্ট এর একটা এস হতো না এখানে? ওকে, এর যেহেতু নেই তাহলে এটা হবে পাস্ট ইনডিফিনাইট। হি বার্স্ট আউট লাফটার, সে হাসিতে ফেটে পড়লো, পাস্ট টেন্স। এখন বার্স্ট ইনটু, হি বার্স্ট ইনটু টিয়ার্স, TEARS, টিয়ার্স। টিয়ার মানে কি? কান্না। হি বার্স্ট ইনটু টিয়ার্স, সে কান্নায় ভেঙে পড়লো। তাহলে এখান থেকে আমরা মিনিং দেখেই বুঝতে পারছি যে কোথায় ইনটু হবে কোথায় আউট হবে। বার্স্টের পরে ইনটু হলে কান্নায় ভেঙে পড়া, টিয়ার দেখেই তো বোঝা যাচ্ছে কান্না। তাহলে বার্স্ট আউট, বার্স্ট ইনটু। বার্স্ট আউট হাসিতে ফেটে পড়া, বার্স্ট ইনটু কান্নায় ভেঙে পড়া। আশা করি বুঝতে পেরেছো। এরপরেরটা চলে যাই আমরা। এরপরে নাম্বার 7। নাম্বার 7 ক্লোজ। ক্লোজ টু। ক্লোজ মানে কি আমরা জানি? ক্লোজ যখন অ্যাডজেক্টিভ হয় তখন হয় বন্ধ, নিকটে, ঘনিষ্ঠ। তাহলে এখানে আমরা ক্লোজ টু মানে ঘনিষ্ঠ, ঘনিষ্ঠ।
এটাকে আমরা আরেকটা সিনোনিম বলতে পারি ইন্টিমেট, ইন্টিমেট ফ্রেন্ড, খুব ঘনিষ্ঠ বন্ধু। ক্লোজ টু মানে ঘনিষ্ঠ। হিজ হাউস ইজ ক্লোজ টু মাই হাউস, হিজ হাউস, অথবা আওয়ার স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস, আওয়ার হাউস এভাবে দেওয়া যায় যে আওয়ার স্কুল ইজ ভেরি ক্লোজ, এখানে ঘনিষ্ঠ বা নিকটে আরেকটা মানে যোগ করে দিলাম, নিকটে। আওয়ার স্কুল ইজ ভেরি ক্লোজ টু আওয়ার হাউস। এই ক্লোজ টু মানে তাহলে দাঁড়াচ্ছে আওয়ার স্কুল ইজ ভেরি ক্লোজ টু আওয়ার হাউস, আমাদের স্কুল আমাদের বাসার নিকটে। তাহলে এখানে মিনিং হবে নিকটে। এবার ঘনিষ্ঠ দিয়ে একটা করি, হি ইজ ভেরি ক্লোজ টু মি, হি ইজ ভেরি ক্লোজ টু মি। এর মানে কি দাঁড়াবে? এর অর্থ দাঁড়াবে সে আমার খুব ঘনিষ্ঠ, সে আমার খুব ঘনিষ্ঠ। হি ইজ ভেরি ক্লোজ টু মি, হি ইজ ভেরি ইন্টিমেট টু মি, ক্লোজ টু মি। তাহলে ক্লোজের পরে আমরা কি বসাতে পারি? ক্লোজের পরে টু, ক্লোজ মানে নিকটে বা ঘনিষ্ঠ। ওকে, তাহলে উপরে 5 এবং 6 এটা আমি কিন্তু এখন মুছে ফেললাম। এখন আমরা দেখব 8 নাম্বার। এটা আমি ক্লাসে অনেকবার বলেছি। 8 নাম্বার ক্লু, সি এল ই, ক্লু মানে বসে টু, ক্লু টু। কয়েকবার রিপিট করো, ক্লু টু, ক্লু টু, ক্লু টু। ক্লু টু মানে সূত্র। একটু আগে সন্ধিতে যে পড়ালাম ক্লু টু, সূত্র। একটা সেন্টেন্স বলি, I have found a very easy clue. Yes, easy clue, easy clue to this mathematics. I have found a very easy clue to this mathematics. ইজি ক্লু ফর, অনেক সময় ফর নিয়ে কিন্তু এখানে কনফিউশন হবে যে ক্লুর পরে কি ফর বসে নাকি, না। ইজি ক্লু, ক্লু টু দা ম্যাথমেটিক্স। আমার এই শব্দগুলো তোমরা একটু মেমোরি মানে ব্রেনে ঢোকানোর চেষ্টা করো, তাহলে দেখবা কনফিউশন আসবে না। ক্লু টু, ক্লু টু, ক্লু টু, ক্লুর পরে টু বসে। ক্লু টু মানে সূত্র। আই হ্যাভ ফাউন্ড এ ভেরি ইজি ক্লু টু দিস ম্যাথমেটিক্স। আমি এই ম্যাথমেটিক্স সলভ করার জন্য একটা সহজ সূত্র পেয়েছি, ক্লু টু। ওকে, এরপরে আমরা 9 নাম্বার যাব। নাম্বার 9 কোইনসাইড। তোমরা এটা শুনেছো অনেকবার, কোইনসাইড উইথ। কোইনসাইড মানে মিলে যাওয়া, একরকম হওয়া, মিলে যাওয়া বা একরকম হওয়া। মাই হ্যান্ডরাইটিং কোইনসাইডস উইথ ইওর হ্যান্ডরাইটিং। এখানে আমার হ্যান্ডরাইটিং তোমার হ্যান্ডরাইটিংয়ের সাথে মিলে গিয়েছে, একরকম হয়ে যাওয়া, এটা বোঝায়। কোইনসাইড এই শব্দটি খুব সহজ, তোমরা জানো কোইনসাইড। তো লিখি যে হিজ হ্যান্ডরাইটিং coincides with my handwriting, অথবা and mine দিতেও পারে, mine দেওয়া মানে এটা, my handwriting, his handwriting coincides with my handwriting.
এই মাই হ্যান্ডরাইটিং না দিয়ে যদি দিতাম যে হিজ হ্যান্ডরাইটিং কোইনসাইডস উইথ মাইন, মাইন মানে আমারটা, আমার হ্যান্ডরাইটিং, তো সেটা একটা স্টাইল। এখন এখানে আমরা দেখছি কোইনসাইডের পর তাহলে কি বসে, উইথ, কোইনসাইডস, কোইনসাইড উইথ। ওকে, আমরা এখন 10 নম্বরটা দেখব। 10 নম্বর কম্পেয়ার, COMPARE, কম্পেয়ার টু আর কম্পেয়ার উইথ। কম্পেয়ারের পরে দুটো প্রিপজিশন বসে, কম্পেয়ারের পর উইথ বসে আর কম্পেয়ারের পর টু বসে। কখন টু আর কখন উইথ? কম্পেয়ার মানে তুলনা করা, আমরা সবাই জানি কম্পেয়ার করা মানে তুলনা করা, দুটো বস্তুর মধ্যে তুলনা করা, কে ভালো কে মন্দ বা কে কার মতো, এরকম। তো কম্পেয়ার টু, যখন আমরা দুটো ডিসিমিলার, মিল নেই এমন জিনিসের সাথে তুলনা করি তখন হয় কম্পেয়ার টু। আর যখন সিমিলার দুটো জিনিসের মধ্যে তুলনা করি তখন হয় উইথ। যেমন বাংলাদেশের সাথে যখন আমরা ইন্ডিয়ার তুলনা করব, বাংলাদেশ একটা দেশ, ইন্ডিয়া একটা দেশ, তখন হবে কি, উইথ। যখন একটা মানুষের সাথে একটা মানুষের তুলনা করব তখন হবে উইথ। কিন্তু একটা মানুষের সাথে যখন একটা প্রাণীর তুলনা করব, দুটো আলাদা জিনিস, তখন হবে টু। একজন কবির সাথে আরেকজন কবির তুলনা করব তখন কি হবে, উইথ। সিমিলার জিনিসের মধ্যে তুলনা বোঝালে উইথ, আর ডিসিমিলার জিনিসের মধ্যে তুলনা বোঝালে টু হবে। এখন এখানে আমি লিখি তাহলে যে নজরুল is compared ড্যাশ রবীন্দ্রনাথ। কি হবে বলো, রবীন্দ্রনাথ। এখানে কি টু হবে না উইথ হবে? নজরুল is compared to রবীন্দ্রনাথ নাকি উইথ রবীন্দ্রনাথ? আমি কিন্তু উল্টাটা লিখেছি তোমাদের বোঝার জন্য। বলো, এখানে উইথ, কারণ নজরুল একজন কবি, রবীন্দ্রনাথ একজন কবি। এই কবি কবি তারা দুজন আবার মানুষ, সুতরাং তাদের দুজনের মধ্যে সাদৃশ্য আছে, সিমিলারিটি আছে, এজন্য এখানে উইথ। এবার যদি আমি লিখি নজরুল is compared ড্যাশ অগ্নিবীণা, অগ্নিবীণা। অগ্নিবীণা আমরা জানি তার একটা কাব্যগ্রন্থ, অগ্নিবীণা তো কোনো মানুষ না। এটা নজরুলের সাথে অগ্নিবীণার তুলনা করার মানে কি, এটা দুটো আলাদা জিনিস, তখন এখানে হবে টু। নজরুল একজন মানুষ আর অগ্নিবীণা একটা কাব্যগ্রন্থ, দুজনের মধ্যে মিল নেই, কিন্তু তারপর আমরা তুলনা করছি তখন হবে টু, কম্পেয়ার টু। কিন্তু এখানে কিন্তু আমি উইথ লিখেছিলাম আগে, মনে আছে তো, আর টু লিখেছিলাম। এই উইথ এর উদাহরণটা এখানে আর টু এর উদাহরণটা নিচে। আশা করি এটা সহজে বুঝতে পারার কথা, কারণ ক্লাসেও আমি এটা তোমাদের বিজিএস পড়ানোর সময় বলেছি, কম্পেয়ার টু আর কম্পেয়ার উইথ। টু কখন বসে, যখন দুটো জিনিসের মধ্যে সিমিলারিটি থাকে না তখন টু, আর যখন দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করার মতো সিমিলারিটি থাকে, একই বস্তু, তখন হয় উইথ। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা পরেরটাতে চলে যাব। কমিট, COMMIT, কমিট। কমিটের পরে বসে টু। কমিট টু মানে মুখস্থ করা, মুখস্থ করা, গেট বাই হার্ট অর লার্ন বাই হার্ট, মুখস্থ করা। এটা এর সাথে লিখে রাখো একটা ফ্রেজ, তাহলে সুবিধা হবে।
LEARN, লার্ন অর গেট বাই হার্ট, মানে মুখস্থ করা। এই ইডিয়ম ফ্রেজও মাঝে মাঝে আসে কিন্তু রাজকের পরীক্ষায়, ওটাও আমরা শিখবো প্রিপোজিশন শেষ করে। লার্ন বাই হার্ট আর গেট বাই হার্ট মানে কমিট টু, মুখস্থ করা। আই ক্যান কমিট টু এ পোয়েম উইদিন এ নাইট, এক রাতে আমি একটা পোয়েম মুখস্থ করতে পারি। তাহলে কমিটের পরে টু বসে। আই ক্যান কমিট, সিও, এখানে কমিটে কিন্তু দুটো এম, খেয়াল করবা, সিও ডবল এম আই টি, কমিট টু এ পোয়েম উইদিন এ নাইট, মানে এক রাতের মধ্যেই আমি একটা কবিতা মুখস্থ করতে পারি। কমিটের পরে কি বসেছে? কমিট টু না কমিট ইন? কমিট টু মানে মুখস্থ করা। ওকে, এরপরে আমরা যাব পরবর্তী কোশ্চেনে। এখানে হচ্ছে কমেন্ট, সিও এম এম ই এন টি, সিও ডাবল এম ই এন টি, কমেন্ট ওয়ান। কমেন্ট করা মানে কি? তোমরা তো এই যে মানে লাইভে তো কমেন্ট করো। কমেন্ট করা মানে মন্তব্য করা, নিজের মনোভাব জানানো। মন্তব্য, প্রথম নয় তয় বয়দা ফেলা, মন্তব্য করা, নিজের মনোভাবটা আরেকজনকে জানানো হলো কমেন্ট করা। কমেন্ট ওয়ান, এটা তোমরা সবাই জানো। আই ক্যান কমেন্ট অন দিস লাইভ ক্লাস, তার মানে আমি লাইভ ক্লাস সম্পর্কে মন্তব্য করতে পারি, আমার মতামত প্রকাশ করতে পারি। তাহলে কমেন্টের পরে ওয়ান বসে না কমেন্ট ফর না কমেন্ট উইথ? নো, কমেন্ট ওয়ান মানে অ্যাবাউট, ওয়ান মানে আসলে অ্যাবাউট। কমেন্ট ওয়ান, কমেন্ট ওয়ান, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসো আরেকটা, কম্পেনসেট। কম্পেনসেট, সিওএম কম, পিএন পেন, এসএটি কম্পেনসেট। বলো তো এর মানেটা কি? বিজিএস বইয়ের 2 নাম্বার ব্রিটিশ রুলে কিন্তু এই কম্পেনসেট আছে। কম্পেনসেট ফর, কম্পেনসেট ফর মানে ক্ষতিপূরণ দেওয়া। ক্ষতিপূরণ, হওয়া দর্শী পয়দীর্ঘ র মূর্ধন্য, ক্ষতিপূরণ দেওয়া। ক্ষতিপূরণ দেওয়া, কম্পেনসেট, কারো কাছ থেকে কারো কোনো জিনিস ক্ষতি করলে যে পরবর্তীতে আমাদের পুষায় দিতে হয় সমপরিমাণ বা তার বেশি দিয়ে বা তার কম দিয়ে হোক, সেটাকে বলে ক্ষতিপূরণ দেওয়া বা কম্পেনসেট করা। কম্পেনসেট কথাটি মনে রাখো, কম্পেনসেট, কম্পেনসেট, কম্পেনসেট। আমি এটা লিখছি যেমন he will compensate for his loss, সে ক্ষতিপূরণ দিবে তার লসের জন্য। he will compensate for his loss, তার ক্ষতিপূরণ দিবে সে, কম্পেনসেট ফর। কিন্তু আমাদের মূল মনে রাখতে হবে কম্পেনসেটের পরে কি প্রিপজিশন বসে সেটা। কম্পেনসেট ফর, কম্পেনসেট ফর, কম্পেনসেট ফর। এভাবে নিজের ভিতরে যখন তুমি বারবার রিপিট করবে, তখন কিছুদিন পরে অটোমেটিক এটা তোমার অন্তরের সাথে গেঁথে গেছে, আর ভুলবে না। ঠিক আছে, আর দুটো প্রিপজিশন শিখবো আজকে মাত্র। তোমাদের অনেক কষ্ট হয়ে গেছে আমি বুঝতে পারছি। আর ধৈর্য ধরো, আর 5টা মিনিট।
এরপরে আমরা চোদ্দ নম্বর শিখব কম্পিটেন্ট। বলতো কম্পিটেন্টের পরে কি বসে? COMPETENT, কম্পিটেন্ট। কম্পিটেন্ট মানে যোগ্য, কম্পিটেন্ট ফর মানে যোগ্য, সুইটেবল, অ্যাপ্রোপ্রিয়েট। কোন ব্যক্তি কোন কাজের জন্য উপযুক্ত হলে আমরা কি বলি? যে এই ব্যক্তি এই কাজের জন্য উপযুক্ত, তখন আমরা বলি কম্পিটেন্ট ফর। যেমন তোমরা কি করছো? তোমরা সবাই, ইউ মানে তোমরা, এখানে তুমি না, ইউ অল আর competent for getting chance in RUMC. You all are competent for getting chance in RUMC. Sorry, এখানে চলে গেছে। এই যে competent for, তোমরা সবাই রাজু উত্তরা মডেল কলেজে চান্স পাওয়ার যোগ্য। এর অর্থ কি এটা দাঁড়ায় না? ইউ অল আর কম্পিটেন্ট ফর গেটিং চান্স ইন RUMC। তাহলে কম্পিটেন্টের পরে কি বসলো? ফর। আসলে নিজেদেরকে মনে করো আর ইউ কম্পিটেন্ট ফর? ইনশাআল্লাহ। এরপরে 12 নাম্বার, এটা করেই আজকের ক্লাস শেষ। 15 নাম্বার, কম্পিট। বলতো কম্পিট মানে কি? কম্পিট মানে প্রতিযোগিতা করা। কম্পিট উইথ, কারোর সাথে প্রতিযোগিতা করা। কম্পিট উইথ মানে প্রতিযোগিতা করা। পয়রাফলা তরসি পন্তজকার পরসি তায়কার, প্রতিযোগিতা করা। আই ক্যান কম্পিট উইথ ইউ, আমি তোমার সাথে প্রতিযোগিতা করতে পারি, ইত্যাদি অনেক কিছু হতে পারে। I can compete with you. Compete এর পরে with বসে, compete with, compensate for, competent for, মনে থাকবে এখন? তাহলে আমাদের ইচ্ছা আছে আজ 20টা শেখাবো, কিন্তু দেখতে হয়ে গেছে, অনেকে তো রক্ত করতো। তো এই আজকে হবে আগের 3টা ক্লাসে যেগুলো শিখিয়েছি আর আজকে যে 15টা শিখালাম, এই টোটাল এই 4টা ক্লাসে যতটুকু শিখিয়েছি এই সবগুলো কিন্তু প্রশ্নের মধ্যে থাকবে। তোমরা শুধু কারেক্ট অ্যানসারটা লিখবে। আমি 2টার সময় প্রশ্ন দিব ইনশাআল্লাহ, শুধু কারেক্ট অ্যানসার অর্থাৎ শব্দটা ওয়ার্ডটা লিখে শুধু প্রিপজিশনটা বসাবে, তোমরা পুরো সেন্টেন্স লেখার দরকার নাই। তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি এখনকার ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো। যারা বুঝতে পারেনি পরে এসে যোগ দিয়েছে ওদেরকে রেকর্ডটা রিপ্লে করে আবার দেখতে বলো। আর যারা তোমরা পরে এসে যোগ দিয়েছো, প্রথম থেকে শুনতে পারো নাই, ক্লাসটা আবার রেকর্ডে যাবে, প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে, তোমরা রেকর্ডটা দেখে নিবে। আর প্রিপজিশনের আগের ক্লাসগুলো তো সব রেকর্ডেড আছে, সেগুলো এখন দেখে নিতে পারো ক্লাসের আগে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।